নমস্কার। কেমন আছেন? আমি একটুও ভালো নেই। মন খারাপ। বেশ কিছুদিন থেকে না মনটা ভারী খারাপ। কেন মন খারাপ? কিসের জন্য মন খারাপ? কিছুতেই খুঁজে পাচ্ছি না জানেন। খালি মনে হচ্ছে কি যেন একটা হারিয়ে গেছে। কি যেন একটা হওয়ার কথা ছিল। বুঝতে পারছি না। আচ্ছা, আচ্ছা আপনাদের এরকম হয়? মানে হঠাৎ হঠাৎ মন খারাপ? যদি হয় তাহলে কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাকে। তাহলে আমিও আমার দোসর পাবো। তো সেই মন খারাপের মধ্যে দিয়ে ভাবলাম রবীন্দ্রনাথ পড়ি। তো রবীন্দ্র রচনা বলি আমার অনেক উঁচুতে, হাত পাই না। তারপরে মনে হলো যে আচ্ছা প্রথম আলো পড়ি সুনীল গঙ্গোপাধ্যায়ের। সেখানে অনেক কিছু আছে। অষ্টাদশ শতাব্দীর প্রথম আলো পড়লাম জানি। পড়তে পড়তে মনে হলো যে আচ্ছা এটা যদি কারুকে পড়ে শোনাই। প্রথমে দেবাশিসকে পড়ে শোনালাম, তো বেশ ভালো লাগলো। তারপরে আমি ভাবলাম না এটা না অন্য কিছু একটু আপনাদের পড়ে শোনাই। তো আজকে সেই প্রথম আলোটি হাতে তুলে নিয়েছি। একটু একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে জানেন। আমার বইগুলো এরকমই হয়, মানে কেমন জানি পাতাগুলো খুলে খুলে যায়। তো যাই হোক, সেই বইটা থেকে কোনটা পড়বো বলুন তো আপনাদের কাছে আজকে? কি পড়বো, কিসের পড়ি? তো জানছি এখানটা পড়ি। এখানটা না আমি দাঁত দিচ্ছিলাম কিন্তু হয়নি আর। তো যাই হোক, এই 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 জায়গাটা থেকে পড়ি। এই মেয়েটার কথা ভারী সুন্দর দেখতে, ভারী অভিমানী, রূপবান গুণবান স্বামী, শিল্পী স্বামী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। আমি দেবর, বন্ধু সমদেবর রবীন্দ্রনাথ। তারা দুজনেই কিন্তু এই মেয়েটিকে খুব ভালোবাসে। কিন্তু মেয়েটির যেন বড় অভিমান। তার যেন খালি খালি মনে হয় স্বামী নয়, ওরে যেন কেমন কেমন হাত ছাড়া হয়ে যাচ্ছে। একলা বসে থাকে, একলা কাঁদে। তার মধ্যেই একদিন খবর এলো যে জ্যোতিরিন্দ্রনাথ একটি জাহাজ কিনেছেন। তিনি জাহাজের ব্যবসা করবেন। তো সেই জাহাজের নামটিও দিয়েছেন তার নাটকের নাম অনুসারে, সরোজিনী। তো সেই জাহাজের উদ্বোধন আজ। তিনি স্ত্রীকে কথা দিলেন যে তিনি চন্দননগরে এসে স্ত্রীকে নিয়ে যাবেন। প্রথমে আপত্তি করেছিলেন কাদম্বরী যে না না, অত লোকের ছেড়ে আমার ঠিক ভালো লাগবে না। তবু জ্যোতিরিন্দ্রনাথ বললেন আমি এসে নিয়ে যাব তোমাকে। তখন ভারী গর্ব হলো কন্যাটির। মনে হলো এমন স্বামী, স্বামীর সঙ্গে গর্বের সঙ্গে পা ফেলে ফেলে সে এগিয়ে যাবে। বেশ, যাব। মনের মতন করে সাজতে লাগলেন। কিন্তু সাজার আগে খাবার কথা বলি, খেতে পারলেন না। এত আনন্দ, এত উত্তেজনা, কিছু খেতে পারলেন না। কাদম্বরী ঠিক করেছেন যে আজ কোনো গ্লানি রাখবেন না। যত্ন করে শরীর ধুয়ে শাড়ি বদলাতে লাগলেন। কত মূল্যবান শাড়ি তার আলমারিতে, পরাই হয় না। কোনটা ছেড়ে কোনটা পরবেন। তাহলে আজকের রাতের জন্য এই জ্যোৎস্না রাতে নীল রং ভালো মানায়। অনেক শাড়ি ঘাটাঘাটি করে শেষ পর্যন্ত পছন্দ করলেন গাঢ় নীল রঙের নয়ন সুখ সিল্কের শাড়ি। আলতা দাসীকে আগে থেকেই খবর দেওয়া ছিল। সে এসে দুপায়ে আলতা পরিয়ে দিয়ে গেল। তারপর কাদম্বরী একসঙ্গে 12টি ধূপ জ্বালিয়ে খোলা চুল সুগন্ধি করে নিলেন। এক মোটো চাঁপা ফুল নিয়ে শরীরের বিভিন্ন জায়গায় চেপে চেপে শরীরটিকে সুগন্ধ করলেন। কোনো কৃত্রিম গন্ধ, কোনো সেন্টের গন্ধ, আতর তার একটু পছন্দ নয়। কাজ শেষ করে
খোঁপায় জুঁয়ের একটা মালা জড়িয়ে কাদম্বরী আবার দাঁড়ালেন আয়নার সামনে। নিজের রূপ নিয়ে গুমর করতে নেই, কিন্তু কাছাকাছি কেউ নেই। একা খুব সন্তর মনে আয়নার দিকে তাকিয়ে নিজেকে কার না ভালো লাগে বলুন? আজও সেই রকম কি সাজ হয়েছে? হঠাৎ মনে হলো একটু একটু বেশি বেশি হয়ে যায়নি তো? রূপের মধ্যেই কি রূপ লুকিয়েছে? হঠাৎ মনে হলো শাড়ির সিঁড়ি দিয়ে কেউ উঠে আসছে। হলর মাকে তাড়াতাড়ি করে ডেকে জিজ্ঞাসা করলেন, ও হলর মা, দেখ দেখি কেউ এলো কিনা। হলর মা বললে, না মো দিদিমণি, কেউ তো আসেনি। 11টা বেজে গেল। এরপর আর জাহাজে পৌঁছবেন কি করে? আজকের মতো কি জ্যোৎস্না রাতের উৎসব বাতিল? সবাই কি ফিরে গেল? কিংবা সবাই কাদম্বরীর কথা ভুলে গেল? আসবেন না, তার স্বামী আজ সত্যিই আসবেন না। দুহাতে মুখ চাপা দিয়ে কাদম্বরী ঝাঁপিয়ে পড়লেন বিছানায়। এতক্ষণ তিনি বিছানা স্পর্শ করেননি, পাছে তার কবরই নষ্ট হয়ে যায়। কিন্তু এই মুহূর্তে তিনি ঝাঁপিয়ে পড়লেন। কবরই খুলে গেল, এলোমেলো হয়ে গেল সাজ। হাতের কাছে একখানি কাচের গ্লাস নিয়ে তিনি ছুঁড়ে মারলেন আয়নায়। চুরমার হয়ে গেল বেলজিয়াম গ্লাসের কাঁচ, ছড়িয়ে পড়ল মার্বেলের পাথরের মেঝেতে। কাদম্বরী ছুটে গেলেন পাশের ঘরে, চাবি দিয়ে খুললেন দেয়াল আলমারি। তার ভেতরের একটি গুপ্ত স্থান থেকে বার করলেন একটি গয়নার বাক্স, যেটি চন্দন কাঠের তৈরি, তার উপর হাতির দাঁতের কারুকাজ করা। এই পেটিকায় স্বর্ণালঙ্কার নেই, আছে অনেক হিরে জহরতের মালা। সেগুলি সরিয়ে একেবারে তলা থেকে বার করলেন একটি মোড়ক। কে গড়ি রয়েছে তাতে, এক ধোপানির কাছ থেকে সংগ্রহ করেছিলেন তিনি। কি নাকি অনেক ঘুম দেয়, বেশি ঘুম, গহন ঘুম, মরণ ঘুম। আর এই গয়নার বাক্সে সযত্নে রক্ষিত আছে 3খানি চিঠি। এর মধ্যে একখানি কাদম্বরী পেয়েছিলেন ধোপার কাছে কাচতে দেবার আগে জ্যোতিরিন্দ্রনাথের এক জব্বার পকেটে, অন্য দুটি এক বইয়ের ভাঁজে। 3টি চিঠি একই মেয়েলি হস্তাক্ষরে লেখা, সম্বোধনে প্রাণাধিকেশু। তলায় কোনো নাম নেই। এ চিঠির কথা কাদম্বরী তার সর্বগুণান্বিত, বিখ্যাত, ব্যস্ত স্বামীকে কখনো বলেননি। আবার পড়লেন চিঠি 3খানি। ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগলো তার। চিঠিগুলি মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে একসঙ্গে 4টি বড়ি তিনি গিলে ফেললেন। জল পান করলেন 2 গ্লাস। শান্তি, শান্তি। এখন আর একা একা কোথাও যাওয়ার কেউ বাধা দেবে না। কোনো অবরোধের দেওয়াল তাকে আটকাতে পারবে না। সব পথ তার জন্য খোলা। তিনি পাখির মতো 2খানি হাত ছড়িয়ে ছুটতে লাগলেন সারা ঘর। ভাঙা কাঁচ তার পায়ে বিঁধে যাচ্ছে, খেয়াল নেই। তার মুখ হাসিতে উদ্ভাসিত, ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে, তাতে যেন আলপনা আঁকা হয়ে যাচ্ছে সাদা মার্বেল পাথরে। কাদম্বরী আজ নাচছেন। কেউ কোনোদিন তার নাচ দেখেননি। খুলে ফেললেন তিনি শাড়ি। নাচতে নাচতেই ছুঁড়ে ফেললেন তার হাতের কঙ্কন, গলার হার, কানের দুল, খোপার ফুল। কাদম্বরী ভ্রুকুঞ্চিত করে ভাবতে বসলেন, যাবার আগে একটি চিঠি লিখে যাবেন। কিন্তু কাকে? রবিকে?
না তার স্বামীকে। তার স্বামীর হয়তো একখানা চিঠিও পাঠ করার সময় নেই। রবিকে কত কথা বলার ছিল, কিন্তু রবি এখন ব্যস্ত। সে থাকে মেজ বৌঠানের বাড়িতে, তার বালিকা বধূটিও সেখানেই। এই জোড়াসাঁকোর বাড়ির ঘরটি একদিন সাফসুত্র করতে গিয়েছিলেন কাদম্বরী। তার এলোমেলো অনেক পাণ্ডুলিপির মধ্যে 2 লাইনের একটি অসমাপ্ত কবিতা তিনি খুঁজে পেয়েছিলেন। তার লাইন দুটি এখন তার বারবার মনে পড়ছে। হেথা হতে যাও পুরাতন, হেথায় নূতন খেলা আরম্ভ হয়েছে। কি নিদারুণ সত্যি কথা! নতুন খেলা শুরু হলে পুরাতনের আর স্থান কোথায়? তাকে সরে যেতেই হয়। নারী পুরাতন হয়ে যায়, পুরুষ হয় না বুঝি? পুরুষের যে বাইরে জগৎ আছে, আছে অসীম বিশ্ব, তাই সে নিত্য নতুন। শব্দ করে আপন মনে হেসে উঠলেন কাদম্বরী। উঠে দাঁড়িয়ে পাশের ঘরটিতে যেতে যেতে অস্ফুট কণ্ঠে বললেন, হেথা হতে যাও পুরাতন, হেথায় নতুন খেলা আরম্ভ হয়েছে। কেউ চায় না পুরাতনকে, কেউ চায় না, আমায় আর কেউ চায় না। এই প্রথম এক উচ্ছ্বসিত জলপ্রপাতের মতো কান্নায় আন্দোলিত হলেন কাদম্বরী। আর তো স্বরে বলতে লাগলেন, রবি, রবি, আমি চলে যাচ্ছি। তোমার কবিতা, তোমার গানই আমায় বাঁচিয়ে রেখেছিল। তোমার রচনার মধ্যে আমি নিজেকে খুঁজে পেয়ে ধন্য হয়েছি রবি। রবি, আমি চলে যাচ্ছি। নতুন বৌঠান এখন পুরাতন হয়ে গেছে। সেই পুরাতন আজ বিদায় নিচ্ছে। তার শরীরটা দমড়ে মুচড়ে ভেঙে পড়ল কঠিন পাথরে। জোর শব্দ করে তার মাথা ঢুকে গেল। ঝাড় লণ্ঠন জ্বলতেই লাগলো। প্রতি ঘন্টায় ডেকে গেল কোকিল। খোলা জানলা দিয়ে বাতাস ঢুকে খেলা করতে লাগলো তার নিষ্প্রাণ শ্রমিকদের। কষ্ট হয় না বন্ধু এই মেয়েটির জন্য? এরপরে আরো 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 অনেক ঘটনা আছে, হয়তো এই মৃত্যুকে ঘিরেই। আমরা যখন রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে পড়তাম, মাঝে মাঝে বেরিয়ে জোড়াসাঁকোরে, তার সেই ঘরটিতে, আমরা জোড়াসাঁকোরে পড়াশোনা করেছি, সেই ঘরটার দিকে তাকালেই না সেই মেয়েটির কথা মনে পড়তো। অষ্টাদশী মেয়ে, কত কষ্ট, কত দুঃখ বুকে নিয়ে চলে গেল। সেখানে আমার এই মন খারাপ তুচ্ছ, কি বলেন? তো কথা রইল আপনাদের সঙ্গে, এমন মন খারাপ আপনাদের হয় কিনা? আর একটা প্রশ্ন, এই মেয়েটার জন্যে আপনাদের খুব কষ্ট নয়, বুকের মধ্যে একটা কান্না জমা হয়ে থাকে কিনা? লিখবেন, লিখবেন আমাকে। আর আর কি বলবো, এরপরে আর কোনো কথা বলতে ইচ্ছে করে না। শুধু বলবো, আমাদের শুনবেন, আমাদের দেখবেন, আর যদি ভালো লাগে অন্যদের বলবেন। আজ এই পর্যন্ত। মন খুব খারাপ নিয়ে বিদায় নিলাম।